নমস্কার প্রিয় দর্শক। আমার এই পর্বের প্রতিবেদনের বিষয় বুদ্ধিজীবী। বুদ্ধিজীবীদের নিয়ে কিছু কথাবার্তা বলবার জন্যই আমার আজকের এই পর্বের প্রতিবেদন। কেন বুদ্ধিজীবীদের নিয়ে কথা বলতে এলাম? দেখুন, বামফ্রন্ট সরকারের পতন, বর্তমান সরকার তাদের উত্থান, এর মধ্যবর্তী সময়ে এই বুদ্ধিজীবী শব্দটা ব্যাপক পরিচিতি লাভ করে। সেই সময় একটা বড় অংশের বুদ্ধিজীবীকে আমরা দেখতাম, তারা প্রতিনিয়ত পালা করে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে তারা মিছিল করতেন, পথ হাঁটতেন, কোথাও মুখে কালো কাপড় বাঁধা, কখনো বা আবার হচ্ছে একটি কালো ব্যানার সামনে নিয়ে তারা পথ হেঁটেছেন। আহ, গেল গেল একটা রব তুলেছিলেন যে বামফ্রন্ট সরকারের আহ, রাজত্বে পশ্চিমবঙ্গের সামাজিক অবস্থাটা একদম তলানির দিকে ঠেকেছে, বসবাসের অনুপযুক্ত হয়ে উঠেছে। এরকম ধরনের বিষয়কে সামনে তুলে নিয়ে তারা পথ হাঁটতেন এই অংশের একটা অংশের বুদ্ধিজীবীরা। আপনাদের নিশ্চিতভাবে মনে থাকতে পারে যে ওই সময়ের মধ্যে সিঙ্গুরের যে ঘটনাটি ঘটেছিল, সেই সময়ে তাপসী মালিক বলে একটি বাচ্চা মেয়ে, তাকে ধর্ষণ, খুন এবং পরে তাকে জ্বালিয়ে দেওয়া হয় এমন অভিযোগ হয়। এবং সেই সময় অভিযোগ ওঠে সিপিএম এর দুজন নেতা দেবু মালিক এ সুরিত দত্ত, তারা পরবর্তীকালে গ্রেপ্তার হন এবং পরবর্তীকালে তারা জামিনে মুক্ত হন। এ নিয়ে বহু বিতর্কিতমূলক কথা আছে। কেউ বলার চেষ্টা করেছেন পুরোটা সাজানো ঘটনা, কেউ বলার চেষ্টা করেছেন যে এরা আদৌ এর সঙ্গে যুক্ত নয়, আবার বর্তমান শাসক দল তারা বলেছেন এরাই যুক্ত। এরকম ধরনের বহু কথাবার্তা, এবং তার মধ্যে দেবু মালিক, তাপসী মালিকের বাবা দেবু মালিক হচ্ছে তাকে বিভিন্ন কথাবার্তা আমরা সমাজ মাধ্যমে দেখতে পাই। কিন্তু মজার বিষয় হচ্ছে সেই সময় এই ঘটনাকে কেন্দ্র করে ওই অংশের বুদ্ধিজীবীরা, একটা বড় অংশের বুদ্ধিজীবী, তখন তাদের শিরদাঁড়াটা সোজা ছিল, শক্ত ছিল, সবল শিরদাঁড়া ছিল, সোজা কোমর এ রেখে তারা রাস্তায় নেমেছিলেন। তারা মনে প্রাণে এটাই চেয়েছিলেন যে তৎকালীন বামফ্রন্ট সরকারের পরাজয়, এবং বর্তমান যে সরকার চলছে সেই রাজনৈতিক দল যাতে সরকারে আসে, এমন একটা কথাবার্তাও কিন্তু তাদের মধ্য থেকে পরোক্ষভাবে হলেও উঠে এসেছে। ঠিক মানুষ সেই সময়ে তাদের কথা হয়তো বিশ্বাস করেছিল। বামফ্রন্ট সরকারের পতন হলো, নতুন যে সরকার চলছে তাদের উত্থান হলো। কিন্তু মজার বিষয় এইটাই, মজার বিষয় বলবো না, দুঃখের বিষয়, সেটা হচ্ছে 2011 সালের থেকে শুরু করে 2025 সাল চলছে, এই সময়ের মধ্যে ধারাবাহিকভাবে পশ্চিমবঙ্গের বুকে বিভিন্ন প্রান্তে এই নারী নির্যাতনের ঘটনা ঘটে চলেছে। উল্লেখযোগ্যভাবে কয়েকটা কথা যদি আমরা উল্লেখ করি, কামদুনি থেকে শুরু করে হাঁসখালি, হাঁসখালি থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে আরজিকর, আরজিকর থেকে কসবার ল কলেজ, কসবার ল কলেজ থেকে সর্বশেষ ঘটনা ঘটেছে দুর্গাপুরের একজন মেডিকেল ছাত্রী। প্রত্যেকটা ক্ষেত্রেই নাম জড়িয়ে পড়েছে কোনো না কোনোভাবে। অভিযোগ উঠেছে যে তৃণমূল কংগ্রেসের একাংশের নেতা কর্মী সমর্থক এই সমস্ত ঘটনাগুলোর সঙ্গে যুক্ত, এরকম অভিযোগ কিন্তু বিভিন্নভাবে উঠে এসেছে। কিন্তু আশ্চর্যজনকভাবে তৎকালীন বামফ্রন্ট সরকারের সময়কার এই ঘটনাগুলোকে নিয়ে যে বুদ্ধিজীবীরা রাস্তায় নেমেছেন মুখে কালো কাপড় বেঁধে, গেল গেল রব তুলে, তাদের আর কিন্তু এই বর্তমান সরকারের শাসনকালে যে ধারাবাহিকতা বজায় রেখেছে এই নারী নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে, সেই সমস্ত বিষয়ে প্রতিবাদে মুখ খুলতে দেখা যায়নি। এরকম কথা উঠে এসেছে। তাহলে পরে ওই অংশের বুদ্ধিজীবীদের শিরদাঁড়া দুর্বল হয়েছে, শিরদাঁড়া বাঁকা হয়ে গেছে, নাকি শিরদাঁড়া কোথাও বন্ধক দেওয়া আছে, এরকম কথা উঠে এসছে। এরকম কথা শোনা গেছে এই সমস্ত অংশের বুদ্ধিজীবীরা কেউ কেউ নাকি আবার কোনো কোথা থেকে মোটা প্যাকেটে প্রাপ্ত হয়েছে তাদের, সেই প্যাকেট গুনতে নাকি তারা ব্যস্ত, এমন কথাও শোনা গেছে। সমাজ মাধ্যমে যদি আপনারা একটু খোঁজ খবর পান, এই ধরনের কথাবার্তা হয়তো আপনাদের কানেও আসবে। কিন্তু হ্যাঁ, এই অংশের বুদ্ধিজীবীরা হয়তো তাদের শিরদাঁড়া দুর্বল, শিরদাঁড়া বাঁকা হয়ে গেছে, বা শিরদাঁড়া কোথাও বন্ধক দেওয়া হতে পারে, বা ঘরের কোণে বসে কোনো প্যাকেট গুনতে তারা ব্যস্ত থাকতে পারে হয়তো। কিন্তু একটা অংশের বুদ্ধিজীবী তারা কিন্তু তাদের শিরদাঁড়া কোথাও বন্ধকে দেননি, তাদের শিরদাঁড়াটা এখনো সোজা সোজা শক্ত সবল রেখে বুক ফুলিয়ে মাথা উঁচু করে এই অন্যায়ের প্রতিবাদ করতে তারা সদা
সচেষ্ট এবং প্রতিবাদে তারা কোনোভাবেই পিছপা হন না। আমরা দেখেছিলাম আরজি করের সময়ও কিছু অংশের বুদ্ধিজীবী, কিছু অংশের সাহিত্যিক, লেখক, শিল্পী তাদের আমরা দেখেছিলাম। ঠিক দুর্গাপুরের সময় ঠিক এই অংশের বুদ্ধিজীবীদেরই আমরা দেখতে পাই। কিন্তু বামফ্রন্ট সরকারের পতন, তৃণমূল সরকারের উত্থান, এর মধ্যবর্তী সময়কার যে বুদ্ধিজীবীদের আর রাস্তায় সেভাবে দেখা যায় না। আমি আর নাম উল্লেখ করছি না, বহু নাম আছে, তার মধ্যে অনেকে অনেক বড় বড় কথা বলেছিলেন। তাদের চোখে হয়তো নেবা হয়েছে, তারা এই অন্যায় অপরাধগুলো আর হয়তো দেখতে পান না। কিন্তু যারা শিরদাঁড়া বন্ধকে দেননি, যারা শিরদাঁড়া সোজা রেখেছে, যারা বিক্রি হননি, যারা কোনো প্যাকেট পাননি বা প্যাকেটে নেননি, তারা কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ করে চলেছে। সেরকমই একজন প্রতিবাদী সাহিত্যিকের দেখা পেয়েছি আমরা, মাঝে মাঝে তার দেখা পাওয়া যায়, তিনি হচ্ছে তিলোত্তমা মজুমদার। এই মুহূর্তে বাংলা সংবাদ মাধ্যমের সব থেকে বড় সংবাদ মাধ্যম হিসেবে পরিচিতি লাভ করেছে এবিপি আনন্দ এবং বাংলার সাংবাদিক জগতের সেলিব্রিটি সুমন দে, তার পরিচালনায় এবিপি আনন্দের স্টুডিওতে ঘণ্টাখানেক সুমনে এসে তিলোত্তমা মজুমদার কিছু গুরুত্বপূর্ণ কথা বলে গেলেন। সেই গুরুত্বপূর্ণ কথাগুলোই আপনাদের কাছে তুলে ধরবার জন্যই আমার আজকের এই প্রতিবেদন। গুরুত্বপূর্ণ কথা তিনি এই কথা বলে, বামফ্রন্ট সরকার এবং বর্তমান সরকারের কথা তিনি বলেছেন। কি গুরুত্বপূর্ণ কথা বলেছেন বামফ্রন্ট সরকার এবং এই বর্তমান তৃণমূল সরকারের কে নিয়ে, সেইগুলোই শুনতে শুনতে আমার এই পর্বের প্রতিবেদন শেষ হবে। দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। একেবারে প্রমাণ সহ আমরা দেখেছি যে নিয়ম লঙ্ঘনের প্রশ্নই এখানে উঠছে না, এবং এই নিয়ম লঙ্ঘন অর্থাৎ সময়ের বাইরে রাত্রি 12টায় 12:30টায় মেয়েটি বেরিয়েছিল, এরকম একটি ভুল উক্তি স্বয়ং মুখ্যমন্ত্রীর মুখ থেকে বেরোনোটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং তার দিক থেকে দেখতে গেলে একেবারে দায়িত্বজ্ঞানহীনতার একটি পরিচয়। কথা হচ্ছে যে মেয়েরা কেন একটা পার্টিকুলার সময় পর্যন্ত বাইরে থাকতে পারবে, তার বাইরে যেতে পারবে না, এই প্রসঙ্গটা বারবার উঠে এসেছে। আমি গত অন্তত 20 বছর ধরে দেখছি যতবার এই ধরনের নারী নির্যাতনের ঘটনা ঘটেছে প্রত্যেকবার বলা হয়েছে যে রাত্রিবেলায় মেয়েরা কেন বাইরে বেরোবে। তাহলে এটা কি প্রশাসনের তরফ থেকে একটা অ্যাকসেপ্ট করে নেওয়া হচ্ছে যে একেবারে একটা অমানবিক রাজত্ব সন্ধ্যের পর থেকে চলছে, মানে কাণ্ড থেকে শুরু এটার এই সমালোচনা যে সুজেনকে প্রথমে দায়ী করা হলো, চলতে থাকবে এই রকমই, যে এমন সমস্ত মানুষ রাস্তাঘাটে বেরিয়ে যাবে, এবং আমি পুরুষ মানুষ বলবো, যে যার জন্য মেয়েরা সবাই দরজায় এটে বসে থাকবে, এবং এটাকে এনকারেজ করা হচ্ছে, এটাকে এমফাসাইজ করা হচ্ছে। এটা কি ধরনের প্রশাসনিক ব্যবস্থা? দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের রাজ্যে তো পরপর ঘটছেই, এবং আমি খুব দুঃখের সঙ্গে বলছি যে আমি এটা স্বীকার করতেই হবে আমাকে, যে আমি বাম জমানাতে এত নারী নির্যাতনের ঘটনা সামনে আসেনি, আমি ঘটেনি বলে ধরে নিচ্ছি। এই বিগত 15 বছরে যতগুলো নক্কারজনক নৃশংস ঘটনা ঘটেছে, এবং সেই সব ঘটনা নিয়ে শুধু রাজনীতি নয়, অত্যন্ত অমানবিক কাণ্ড হয়েছে, যেমন আরজি করের যে নির্যাতিতা তার ক্ষেত্রে হয়েছিল প্রমাণ লোপ, দেহ তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি। সেই সমস্ত ঘটনার সাপেক্ষে এই রাজ্যের মেয়েদের নিরাপত্তা তো নেই, সম্মানও নেই। এবং আমি শুধু রাজ্যের কথা বলবো না, আমি সারা ভারতবর্ষের কথা বলবো, আমি সারা পৃথিবীর কথা বলবো, যেখানে মেয়েদের সম্মান এবং নিরাপত্তা বলে কিছু নেই। আজকে সারা ভারতের কোন রাজ্য যেখানে মেয়েদের অসম্মান এবং নির্যাতন করা হচ্ছে না, যেখানে মেয়েদের ধর্ষণ করা হচ্ছে না, যেখানে মেয়েদের প্রতি অন্যায় হচ্ছে না? প্রতিটা জায়গায় আসলে অসুখটা মূল জায়গাতে, সেটা হচ্ছে মানসিকতার অসুখ। আপনারা সমাজ পাল্টানোর কথা বলছেন, সমাজ পাল্টানো কাকে বলে? আপনারা কি সেইভাবে শিক্ষা ব্যবস্থাকে তৈরি করছেন যে শিক্ষা ব্যবস্থা একটি ছোট বাচ্চা ছেলেকে শেখাবে যে পুরুষতান্ত্রিকতা আসলে কতটা ক্ষতিকর, নারী এবং পুরুষ সমান, এই বোধ তাদের মধ্যে কি জাগাবেন আপনারা? কিভাবে জাগাবেন যেখানে গোটা শিক্ষা ব্যবস্থাটাকেই আপনারা সম্পূর্ণ দুর্নীতিতে জড়িয়ে একেবারে সাংঘাতিকভাবে লোপ করে দিতে চলেছেন? কিভাবে? কে শেখাবে তাদের?
তারা শেখাবে যে সমস্ত অযোগ্য শিক্ষকরা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন এবং ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন? কি নীতি শেখাবেন তারা? কিভাবে আপনারা সমাজটাকে পাল্টাবেন? এবং যতক্ষণ না এই পুরুষতান্ত্রিক মানসিকতার একটা বিকার বা রোগ, আমি সব পুরুষের কথা বলছি না, অবশ্যই একটা অংশ, এবং সেই অংশটা বিরাট, এবং সেটা শ্রেণী নির্বিশেষে। আমরা যদি গত কয়েকটা ঘটনা দেখি তাহলে আমরা দেখব যে যেমন আরজি করের ক্ষেত্রে আমরা দেখেছি যে এমন সমস্ত ব্যক্তি তাতে জড়িত যারা উচ্চশিক্ষিত, যারা ভদ্র, যারা রীতিমতো সম্ভ্রান্ত বলে যাদেরকে আমরা চিনি, তারা পর্যন্ত জড়িত হয়ে পড়ছেন। অর্থাৎ সমাজের একটা অংশ মনে করছে যে মেয়েরা হচ্ছে ভোগ্যপণ্য, মেয়েরা হচ্ছে একেবারে দাস জাতীয় কিছু, যাদের নিয়ে সমস্ত কিছু করা যায়, এবং একটা মেয়ে মানে সে মাত্র একটা ফিগার, একটা শরীর ছাড়া কিছু নয়, একটা বস্তু ছাড়া কিছু নয়। এটা একটা বিরাট অংশ মনে করে। এবং এই মুহূর্তে সমস্ত রাজনৈতিক তরজার ঊর্ধ্বে উঠে আপনারা সমাজটাকে যদি সত্যি পাল্টাতে চান, তাহলে একেবারে গোড়া থেকে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে ভাবুন এবং শিক্ষার জায়গাটাকে দুর্নীতিমুক্ত করুন, যাতে আজ থেকে অন্তত 25 বছর 30 বছর পরে এই মানসিকতার পরিবর্তন আমরা প্রত্যক্ষ করতে পারি। তা না হলে এই যে সজল বললেন যে আগেও ঘটেছে, ভবিষ্যতেও ঘটবে, কি আনন্দের কথা! আহা, শুনে প্রাণ ভরে গেল। আগেও ঘটেছে, ভবিষ্যতেও ঘটবে। কেন আপনারা বলতে পারছেন না? কেন বলতে পারছেন না যে আমরা এমন সমাজ গড়ব যে সমাজে মেয়েদের প্রতি এই নির্যাতন, এই অন্যায় হবে না? আর শুধু কি মেয়েরা, শিশুরা নির্যাতিত হচ্ছে না? শিশুদের নিয়ে এই ধরনের যৌন অত্যাচার চলে না? এবিপি কটা বন্ধ করতে পেরেছেন আপনারা? কটা স্টেপ নিয়েছেন কোন দল যে এইগুলো হবে না, বন্ধ হয়ে যাবে? শিশু পাচার, নারী পাচার, পরিসংখ্যান দেখলে দেখা যাবে যে সেটা বাড়ছে, বন্ধ তো দূরের কথা। এবং ওই আরেকটা, সমস্ত স্তরের মানুষ, শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে, এটা আরো ভয়ঙ্কর জায়গা।